বিশ্বজুড়ে এখন হিন্দুত্বের জয় জয়কার, আর তারই এক নিদর্শন দেখে এলাম আমেরিকার নিউ জার্সিতে। এ কোনো যে সে মন্দির নয়, এটি বর্তমানে ইউএস এর সর্ববৃহৎ হিন্দু মন্দির আর পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ হিন্দু টেম্পল। এমন অভাবনীয় স্থাপত্য ও ভাস্কর্যের মেলবন্ধন দেখে আমি তো বাকরুদ্ধ। চলো তাহলে আমার সাথে দেখবে, চলো ইন্ডিয়ার বাইরে অবস্থিত এমন এক অদ্ভুত সুন্দর হিন্দু টেম্পল, ব্যাপস স্বামীনারায়ণ অক্ষরধাম, যা রয়েছে নিউ জার্সির রবিন্সভিলে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠান্ডাটা এবার অলমোস্ট একটু কমের দিকে, তাই আজ দুপুরবেলা হতেই বেরিয়ে পড়েছি ঘুরতে। চারদিকে এমন ঝকঝকে রোদ উঠেছে, দেখে মনে হচ্ছে যেন ওয়েদারটা ভীষণ ভালো। তবে বাইরে বেরোলে বোঝা যাবে যে এখনো বেশ ভালোই ঠান্ডা রয়েছে। এই ব্যাপস স্বামীনারায়ণ টেম্পল আমাদের বাড়ি থেকে মাত্র 20 মিনিটের ডিস্টেন্সে, কিন্তু দেখো আমাদের এতদিনে আসাই হয়নি। অনেকদিন ধরেই আসবো করে প্ল্যান করছিলাম, কিন্তু ঠান্ডার জন্য আর আসাও হচ্ছিল না। তো যাই হোক, আজ ফাইনালি আসার সুযোগটা হলো। ভেতরে ঢুকে দেখি যে একটা বিশাল এরিয়া জুড়ে এই মন্দির। বিগত 12 বছর ধরে এই মন্দিরের কাজ চলছে, কিন্তু এখনো কোথাও এই মন্দিরের কাজ শেষ হয়নি। আজ এখানে এসে দেখলাম যে শুধু ইন্ডিয়ান বা হিন্দুরা যে এখানে আসার জন্য আগ্রহী তা কিন্তু নয়। চাইনিজ থেকে শুরু করে মেক্সিকান আরও বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই মন্দির দর্শন করতে এখানে হাজির হয়েছে। এই মন্দিরে ঢোকার মুখেই রয়েছে বাল যোগী নীলকণ্ঠ বরণী, বা যিনি স্বয়ং স্বামীনারায়ণ, তার এক বিশাল বড় মূর্তি। বাল যোগী নীলকণ্ঠ বরণী মাত্র 11 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে তার সন্ন্যাস জীবন শুরু করেন। হিন্দুদের পবিত্র তীর্থস্থান অযোধ্যা থেকে পায়ে হেঁটে তিনি তার যাত্রা শুরু করেন। তারপর উত্তরে হিমালয়ে গিয়ে তিনি ধ্যানমগ্ন হন। হিমালয় থেকে মানস সরোবর আর তারপর নেপালের মুক্তিনাথ। নেপালের মুক্তিনাথে এসে তিনি প্রায় 2.5 মাস ধরে এক পায়ে দাঁড়িয়ে ধ্যানমগ্ন ছিলেন। তারপর একে একে আসাম, কন্যাকুমারী, পশ্চিমঘাট পর্বতমালার বিভিন্ন তীর্থস্থান ঘুরে তিনি গুজরাট ফিরে যান। দীর্ঘ 7 বছর ধরে পদব্রজে তিনি ভারতের বিভিন্ন তীর্থস্থান ঘুরে গুজরাটে ফিরে আসেন। পায়ে হেঁটে তিনি ভারতের কোন কোন জায়গায় গেছিলেন সেই পুরো জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। সারা ভারত জুড়ে বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণ করাকালীন তিনি বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সংস্পর্শে আসেন, আর সেখান থেকেই কিছু কোর ভ্যালিউজ নিয়ে তিনি গুজরাটে ফিরে এসে স্বামীনারায়ণ সম্প্রদায়ের সূচনা করেন। সময়ের সাথে সাথে তার ফলোয়ার্সের সংখ্যা বাড়তে থাকে, তাই ভারতের মতো ইউএসএতেও এই সুন্দর মন্দির প্রতিষ্ঠা হয়েছে। চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই মন্দিরে ঢুকতে গেলে সবাইকে এক ধরনের ড্রেস কোড ফলো করতে হয়।
সে ছেলে হোক কিংবা মেয়ে, হাঁটু দেখা যাবে বা পা দেখা যাবে এমন কিছু পরে এই মন্দিরে প্রবেশ করা যাবে না। এমনিতে এই মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই, তবে উইকেন্ডে যদি আসতে হয় তাহলে আগে থেকে স্লট বুক করে আসাই ভালো। যদিও উইকডেজে এলে স্লট বুক করার কোনোই প্রয়োজন হয় না। মন্দিরটা এতটাই বড় যে মেন মন্দিরে ঢোকার আগেও অনেকটা রাস্তা এখানে হাঁটতে হয়, তাই যারা বয়স্ক মানুষ তারা অনেকেই এখানে হুইলচেয়ার নিয়ে এসেছে। এই মন্দিরে ঢোকার আর একটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। এই দিকটা দিয়ে ঢুকলে অনেকটাই কম হাঁটতে হবে মেন মন্দিরে ঢোকার আগে। নিউ জার্সিতে ঠান্ডা এক প্রকার বেশ ভালোই পড়ে, কিন্তু যেটা সব থেকে খতরনাক সেটা হলো এখানকার অসম্ভব রাফ হাওয়া। এই প্রচণ্ড হাওয়াই ওয়েদারটাকে আরো বেশি চিল করে দেয়। আজকেও যেমন হঠাৎ করে রোদ্রা পড়তেই প্রচুর হাওয়া দিতে শুরু করেছে, আর বেশ ভালো ঠান্ডা লাগছে। ফাইনালি এই মন্দিরের দর্শন হলো, তাও এখনো ঘুরে ওই দিকটা দিয়ে অনেকটা যেতে হবে। চলো আগে যাওয়া যাক। বাড়ি থেকে রেজিস্ট্রেশন করে আসলে এইটাই সুবিধা, এখানে এসে আর রেজিস্ট্রেশন করতে লাগে না। এখানকার রেজিস্ট্রেশন ডেস্কে আমাদের বুকিং স্লটটা দেখাতেই আমাদের সাথে সাথে ছেড়ে দিল। এই মন্দিরের প্রতি ছত্রে ছত্রে হিন্দু দেবদেবী ও হিন্দু স্ক্রিপচার্সকে স্কাল্পচারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সামনে থেকে দেখতে এতটাই সুন্দর লাগছে যে বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। এখনো মেন মন্দিরে পৌঁছইনি, তার আগেই এই চারপাশের কারিগরি দেখে আমি তো পুরো বাকরুদ্ধ। এই জায়গায় দুখানা থিয়েটার রয়েছে যেখানে এই মন্দিরের হিস্ট্রি সম্বন্ধে অনেক ইনফরমেশন শেয়ার করা হয়। চলো এবার আসল মন্দিরের দিকে যাওয়া যাক। সামনের এই মন্দিরটাতে সন্ধেবেলা আরতি হয়, তবে বিকেল বেলা 4টে থেকে 6টা এই সময়টা এটা বন্ধই থাকে। আর এই হলো মেন অক্ষরধাম টেম্পল। As I step onto the temple ground, I'm completely mesmerized. This majestic white marble temple stands tall against the skyline, radiating an aura of peace and divinity. 2 লাখেরও বেশি এরকম সুন্দর সূক্ষ্ম কাজ করা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে এই মন্দির। ইটালি থেকে এসেছে এই মন্দিরের মার্বেল, আর রাজস্থানের কারিগরের সূক্ষ্ম কারিগরিতে তৈরি হয়েছে এই নিখুঁত কাজ। মার্বেল কেটে মার্বেলের ওপর এরকম হিন্দু দেবদেবীদের যে মূর্তি, সেই নিখুঁত কাজ হয়েছে পুরোটাই ইন্ডিয়াতে, আর তারপর সেই মার্বেল ট্রান্সপোর্ট হয়েছে ইউএসএতে। বিকেলের পড়ন্ত রোদে চারদিকটা দেখতে যেন অসাধারণ লাগছে। লাস্ট 1 ঘন্টা ধরে মোটামুটি হাঁটছি, এখনো মন্দিরের কাছ অবধি পৌঁছাতে পারিনি। হয়তো শব্দে প্রকাশ করে বোঝানো যাবে না যে কতটা বিশাল এরিয়া জুড়ে তৈরি হয়েছে এই মন্দির। চলো সামনের দিকে এগোনো যাক। যতটা অবধি ফোনের ক্যামেরা অ্যালাউড ততটা অবধি হয়তো ভিডিওতে দেখাতে পারবো।
বাকি মন্দিরের ভেতরের ভিডিও করা এখানে অ্যালাউড নয়। সব কিছু মিলিয়ে মন্দিরের ভেতরে এমন এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যে এখানে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেও বেশ ভালো লাগছে। মন্দিরের চারপাশটা তো তোমাদের ঘুরে দেখালামই, এবার মন্দিরের ভেতরে ঢোকার পালা। কিন্তু দুঃখের বিষয় এই যে মন্দিরের ভেতরে আর ফোন অ্যালাউড নয়। তবে আমি যা দেখেছি আমি মুগ্ধ হয়ে গেছি। ধবধবে সাদা মার্বেল পাথরের ওপরে এমন সূক্ষ্ম কাজ এর আগে আমি কবে লাস্ট দেখেছি সেটা আমার ঠিক মনে পড়ছে না। দেওয়াল থেকে শুরু করে মন্দিরের ওপরের সিলিং সবটাতেই এত সুন্দর কাজ যে মুগ্ধ হয়ে দেখতে হচ্ছিল। এই জায়গাটার নকশা দেখে আমার রাজস্থানের ফোর্ট বা জয়পুরের ফোর্টের কথা মনে পড়ে যাচ্ছিল। যেহেতু মেনলি কারিগরিটা রাজস্থানে হয়েছে তাই সেই ইনফ্লুয়েন্স তো থাকবেই। মেন মন্দিরের পাশে আর একটা বিল্ডিং রয়েছে যেখানে এই মন্দিরের হিস্ট্রি কিভাবে তৈরি হয়েছে, কোন ধাপে ধাপে মন্দিরের গ্রোথ হয়েছে সেই সব কিছু বর্ণনা করা আছে। এছাড়াও রেস্টরুম, তারপরে একটা বিশাল বড় ক্যান্টিন, এই সবগুলো রয়েছে। তো ওই দিকগুলো এবার ঘুরে আসি। এই মন্দিরটা তৈরি করতে মেনলি 2 ধরনের স্টোন ইউজ করা হয়েছে। একটা হচ্ছে স্যান্ডস্টোন আর একটা লাইমস্টোন। যে জায়গাটা এক্ষুনি বললাম যে রাজস্থানের ফোর্ট টাইপের দেখতে লাগছে সেটা মেনলি স্যান্ডস্টোন, আর মেন যে মন্দির সেটা পুরো সাদা ধবধবে, সেটা লাইমস্টোন। এছাড়াও এখানে রয়েছে একটা সুভিনিয়ার শপ, আর এই শপে প্রচুর কিছু জিনিস পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধূপ, এসেনশিয়াল অয়েলস থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট শোপিস, আরও ঠাকুরের ছবি, এরকম অনেক কিছু পাওয়া যাচ্ছে। ঠিক এরকম ভাবেই অক্ষরধাম টেম্পলের ভেতর, যেখানটা আমি তোমাদের দেখাতে পারলাম না, সেখানেও স্বামীনারায়ণের পাশাপাশি রাম, সীতা, রাধা কৃষ্ণ আর শিবজির এরকম বিগ্রহ রয়েছে। চলো, অনেক ঘোরাঘুরি করেছি, এবার একটু ক্যাফের দিকে যাওয়া যাক। কি খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে একটু দেখে আসি। এই মন্দিরে ঠাকুরের প্রসাদ সেরকমভাবে কিছু আলাদা করে দেয় না, তাই এখানে আমরা ক্যাফেতে একটু কিছু খেয়ে তারপরে বাড়ি যাব। এখানে সবটাই ভেজ। পাওভাজি থেকে শুরু করে সামোসা, পাপড়ি চাট সবই পাওয়া যাচ্ছে। আমরা একটা সামোসা চাট আর একটা পাপড়ি চাট অর্ডার করলাম। এই ক্যাফেটা একদম ঝকঝকে পরিষ্কার, আর সব খাবারগুলো বেশ ভালো। সবকিছু আমাদের সামনে ফ্রেশ একদম বানিয়ে দিল। খাবারের পাশাপাশি এই ক্যাফের চারদিকটাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এই ক্যাফেতে এসে দেখছি যে ইন্ডিয়ানরা যেরকম পাপড়ি চাট, সামোসা চাট খাচ্ছে, তেমনি এখানকার লোকজনও একদম বিশাল এইসব ইন্ডিয়ান খাবার খাচ্ছে, আর ওরা তো পুরো এই খাবার খেয়ে ফিদা। মন্দিরে তো অনেকক্ষণ আগেই ঘোরা হয়ে গেছে, কিন্তু এই চারদিকে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এই সব কিছু করার আর একটা মেন কারণ হলো যাতে বাইরে একটু অন্ধকার হয়ে যায়, আর অন্ধকারের মধ্যে এই চারদিকটা কি যে অপূর্ব সুন্দর লাগছে সেইটা দেখার জন্যেই আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। দিনের আলোয় এক রকমের সৌন্দর্য, আর যেই অন্ধকার হয়েছে আলোগুলো জ্বলে উঠেছে, আলাদাই সুন্দর লাগছে।
চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।